ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 46 সুরভি আক্তার। মেঘা যেন আকাশ থেকে পড়ে স্তম্ভতে হয়ে যায় রমণী। রোজের এতটা তীব্র আলিঙ্গনে জমে যায় নারী দেহ। রোজও বিড়বিড়ায় কিছু একটা, বেখেয়ালে তার ওষ্ঠ স্পর্শিত হয় একবিংশীর কোমল কাঁধের নিকট। ওষ্ঠ স্পর্শের পাশাপাশি খোঁচা খোঁচা দাড়ি সঢল কাঁধের নরম ত্বকে বিদ্ধ হতেই শিরশিরে অনুভূতিতে মৃদু কুকিয়ে ওঠে রমণী। আপনা আপনি হাত উঠে আসে রোজের উদরের দুপাশে। লোকটার জ্যাকেট খামচে ধরে মেয়েটা চোখ খিচে নেয়। রোজও বলে অস্থির হয়ে, সুইটহার্ট, মরে যাচ্ছিলাম এতক্ষণ, কেন এসেছে জামাই ফেলে? শিকদার বাড়ির ড্রয়িং রুমে এবারের উপস্থিত সবাই। রেহানা শিকদার কিচেন থেকে বেরিয়ে আসলেন। ইভা এ বাড়িতেই থাকে, সে উপস্থিত এখানে। সবাই তাজ্জবনে রোজের কাণ্ড দেখছে সরু দৃষ্টিতে। রেহানা শিকদার সন্দিহান হয়ে মুখ খুলেন। রোজো, তুই? তার কণ্ঠে ধ্যান কাটে রোজের। মেঘা তাকে আলগোচে ছাড়ে সে। এপাশ ওপাশ তাকায়, ফের তাকায় মেঘার দিকে। মেঘা এখনো মুখ বনে চেয়ে আছে, ঠোঁট ফাঁক অবিশ্বাসে। রোজও ওর এমন তাজ্জব মুখাব দেখে মৃদু হাসে। হে সানি, ইটস মি, ইয়োর এলপি। রোজো, তুই এখানে এত রাতে কি করছিস? আমার বউয়ের কাছে এসেছি আমি। মেঘার চোখে চোখ রেখে ভদ্রমহিলার প্রশ্নের সোজাসাপটা উত্তর করল রোজো। রেহানা শিকদার মুখ ছোট করে ফেললেন। জানলি কি করে মেঘা এখানে? তোর বাপ তো ওকে লুকিয়ে রেখে গেছে। আমার থেকে আমার প্রাণ পাখিকে লুকিয়ে রাখার শান্তি কার? এখনো চোখ সরায়নি রমণীর চোখ থেকে। মেঘা এবার ছলকে চোখ সরায়, চিবুক নামিয়ে নেয়। মনে পড়ে যায় রোজের করা আঘাতের কথা। আবার এটাও মনে পড়ে লোকটা নিজেকে আঘাত করেছে 10 গুণ বেশি। হাতের কি অবস্থা? অবলোকনের জন্য ঝট করে নিচু দৃষ্টিতে লোকটার হাতের দিকে তাকায় মেঘা। ডান হাতটা কবজি থেকে পুরোটাই সাদা ব্যান্ডেজে মোড়ানো। মোটা ব্যান্ডেজে ফোলা ফোলা দেখাচ্ছে হাতখানা। আজও নিজে ব্যান্ডেজ করে দিয়েছে আশারাকে। মেঘা হাতটা মারাত্মক অবস্থা অনুমান করে আহত চোখে তাকায়। অষ্টপুর দাঁত চেপে দ্রুত পিছিয়ে আসে, ওড়না খামচে ধরে ছুটে যায় উপরে। রোজোকে আটকালো না, যেতে দিল। মুচকি হাসলো, কাউকে পরোয়া না করে লজ্জাহীন বলল সবার উদ্দেশ্যে, যে উপরে আসবে আমাকে আর আমার বউকে ডিস্টার্ব করার জন্য, তাকে বিনা টিকিটে উগান্ডা পাঠানোর দায়িত্ব আমার। মাইন্ড ইট। রোজো পা বাড়াতে গেলে রেহানা শিকদার ভারী গলায় বললেন, উপরে গিয়ে কি করবি তুই? রোমান্স করব। থতমত খান ভদ্রমহিলা। দেখ রোজো, তোর বাপ ওকে আমাদের হেফাজতে রেখে গেছে। আমার বউয়ের সবচেয়ে বড় হেফাজতখানা আমি। এই বলে নিজেও একবিংশীর পিছু নিল তরতরে পায়ে। সবাই অপ্রস্তুত। দীর্ঘ 5 বছর পর রোজের বাপ পড়েছে এ বাড়িতে। কেউই বোধহয় খুশি হলো না ওর উপস্থিতিতে, একমাত্র সারা ব্যতীত। সারা একটু বেশি খুশি হলো বোধহয়। খুব ফুর্তিতে মুচকি আসলো উল্লাস নিয়ে। রমণী সারের ঘরে ঢুকেছে। রাতের মেডিসিন নেওয়া বাকি। নিজেকে ব্যস্ত দেখাতে টেবিলের ওপর থেকে ওষুধের বক্সটা হাতে নিল সে। দুপাতা মেডিসিন বের করলো। ওর বাম হাতে পাতলা ব্যান্ডেজ করা এখনো, যাতে ঠান্ডা বসতে না পারে। প্রয়োজন ছিল না, তবুও সারা জোর করে বেঁধে দিয়েছে আসার পর। ব্যথা আছে হাতে। স্টিপ প্যাক হতে ওষুধ খুলতে গিয়ে ব্যান্ডেজের দরুন বেগ পেল রমণী। এক হাতে খুলতে পারছে না, দু হাতে লাগাতে গেলে চড়িয়ে যাচ্ছে। এদিকে বুক ধরফর করে ওই লোকের আবির্ভাবে হাত পা কাঁপছে অনবরত। শিরশির করছে পায়ের তালু। ঠান্ডাতেও শিরশির বেয়ে শিরতারা বেয়ে কেমন উষ্ণ তরল গড়াচ্ছে মনে হয়। মেডিসিন বের করার আগেই ওর হাত থেকে কেউ টেনে নিল ওষুধের পাতাটা। মেঘা ধক করে পাশ ফেরে। বাম হাতের সাহায্যে বিস্টার প্যাক হতে ছোট ট্যাবলেটটা বের করে মেঘার দিকে বাড়িয়ে দিল রৌদ্র। নাগের পাতা ফুলে আসে মেঘার। এই লোকটার সাহায্য প্রয়োজন ছিল না মোটেও, তবুও গ্রহণ করলো সাহায্যটুকু। ঝটকা মেরে ট্যাবলেটটা নিয়ে মুখে পানি তুলে নিল সে। ওড়নার কোণে ঠোঁট মুছে বিছানার পাশে ড্রেসিং টেবিলের দিকে এগুলো। প্রতিমধ্যে খুলল
পরনের ভারী সোয়েটারটা। গলার ওড়না খাটের একপাশে রেখে চিরুনি তুলে নিল হাতে। ডান হাত অক্ষত, বাঁ হাতে ব্যান্ডেজ। হাঁটু ছড়ানো চুল আঁচড়াতে বেগ পাওয়ার কথা না হলেও বেগ পেল। এক হাতে কি আর হয় নাকি? এ চুল সামলাতে দুহাত হয়রানি এসে যায়, দুহাতেই হয়রানি এসে যায়। এখন তো এক হাত। বিরক্ত হয়ে চিরুনি রেখে দিল মেঘা। এক হাতে কোনোরকম কেশগুচ্ছ জড়ো করার চেষ্টা করলো। কাঁধের কাছটায় কুণ্ডলি পাকিয়ে হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দিল। এভাবেই শুয়ে পড়বে, নয়তো সারা আসলে ওর থেকে চুল আছড়ে বেনুনি গেঁথে নেবে একটা। পেছনে রৌদ্র। মেঘা ধ্যান দিল না। রৌদ্র শান্ত হয়ে স্থির চোখে দেখছে রমণীকে। একবিংশে তাকে যথাসম্ভব এড়িয়ে চলছে তৎপর। রৌদ্র ধীর কদমে এগোয়, দাঁড়ায় মেঘার পিছু। বাম হাতে বাড়িয়ে রমণীর খোপার আচকানো ক্লিপটা খুলে দেয়। অমনি গোছালো চুলগুলো অবিন্যস্ত হয়ে ছড়িয়ে পড়ে। আবার বিব্রত হয় মেঘা। মাড়ি খিচে ঝট করে পিছু ফিরে তাকায়। কত কষ্টে একটা খোপা পেঁচালো সেটাও সহ্য হলো না এই লোকের। কিন্তু মেঘা কথা বলবে না, কিরমির করলো শুধু। রাগ দমিয়ে চোখ সারালো সে। পাশ কাটাতে গেলে রৌদ্র বাম হাত টেনে ধরলো মেঘার হাত। ডান হাতে কসরত করে চিরুনি তুলে নিল। মেঘাকে টেনে বসালো বিছানার উপর। ছটফট করে মেঘা কথা বলবে না, গুঙিয়ে প্রতিবাদ করে। রৌদ্র মুচকি হাসে। ডান হাত অচল। বাঁ হাতের সাহায্যে রমণীর চুলে বিনুনি চালাতে চালাতে বললে হিমস্বরে, আমি করে দিচ্ছি, দেখি, সরে বসো। মেঘার পিছনে বসল সে। বিছানা জুড়ে রমণীর অবিন্যস্ত কেশরাশি ছড়িয়ে পড়েছে। এই চুলে চিরুনি চালানো বড্ড ধৈর্যের কাজ। মেঘা নিজেই হিমশিম খায় দুহাতে সামলাতে গিয়ে। সেখানে রৌদ্র চেষ্টা করছে বাঁ হাতে। ডান হাতের জোর নেই, ক্ষত বিক্ষত। মেঘা বাধা দিয়ে উঠতে চাইল, তবে উঠল না। নিশ্চুপ হয়ে বসে রইল, নিশ্চয়ই নিশ্চল। চুলে জট নেই, বেশি আঁচড়ানোর প্রয়োজন হলো না। রমণীর সায় রয়েছে। রৌদ্র হাসে, রমণীর দিকে এগিয়ে যায়। কাঁধের কাছে থুতনি ছুঁই ছুঁই করে রমণীর লালিত অভিমান আদুরে দৃষ্টি কেড়ে বলে, পেনি করে দেব জান? কিন্তু আমি তো পারি না। একবিংশে নিরুত্তর। মনে মনে ভেঙচি কাটল। দরদ দেখাতে এসেছে এই লোক। রৌদ্র হাসি চওড়া করে, পিছিয়ে ফোন বের করে ইউটিউব ওপেন করে চুলে কিভাবে বেনুনি করতে হয় সেটা সার্চ দেয়। ফোন বালিশের কাছে রেখে সেটা দেখে দেখে চেষ্টা করে বেনুনি পাকানোর। এসব আয়োজন রমণীর অভিমান ভাঙানোর জন্য। বড্ড চড়ে আছে একবিংশে। সে কেবলই চোখ শুরু করে দেখছে রৌদ্রের কাণ্ড। নীরব দুজনাই। রৌদ্রের মাঝে একবার সুযোগ পেয়ে নাক ডুবিয়েছিল রমণীর চুলের গোছায়। মন ভরেনি, ঘ্রাণ টানা হয়নি বুক ভরে। আরেকবার সুযোগ করে নিতে হবে। ভিডিও দেখে কোনো রকমের লম্বা একটা বিনুনি পাকাতে পারলো যুবক। শেষে হাঁফ ছাড়লো। হয়েছে এমপি, দেখেছো ঠিকঠাক পেরেছি কিনা? দেখো তো ঠিকঠাক পেরেছি কিনা? কাজ শেষ হতেই উঠে দাঁড়ায় মেঘা চট করে। না তাকিয়ে ফ্রেশ হয়ে আসে। এতক্ষণ সেভাবে বসে রয় রৌদ্র। এবার আর সইছে না এই নীরবতা। রৌদ্র কেমন আমতা আমতা কাতর হয়ে ডাকলো, ইভারা, রেগে আছিস কেন এখনো? আম সরি সুইটহার্ট, বলছি তো আর কখনো মারবো না, জীবনেও না। এরপর তোকে আঘাত করার আগে যেন মরণ হয় আমার। এবার একটু তাকা আমার দিকে, রাগ কমা প্লিজ। তোর কাছে থাকতে দে আমায়। অনেক বাধা পেরিয়ে এসেছি তোর দ্বারে, এভাবে ফিরিয়ে দিবি? যদি চাস তাহলে তোকে ছোবো না, দেখবো না, দেখবো শুধু, চোখ ভরে দেখবো। আর একটু ঘ্রাণ নিব তোর চুলের। 24 ঘন্টা হয়ে গেল তোর চুলের নেশা থেকে বিরত আমি। তবুও নিশ্চুপ রমণী। মুখ মুছে শোয়ার প্রস্তুতি নিল সে। রোজও মিয়ে যায়। এই ইভারা, আর কত পোড়াবি আমায়? আমাকে এভাবে ব্যথা দিয়ে মজা পাস? মেঘা রৌদ্রকে রেখেই উল্টো ফিরে শুয়ে পড়ে। ভারী কমফোর্টার টেনে মুখ অব্দি ঢেকে আড়াল করে নিজেকে। 11টা পেরিয়েছে, ঘুমানোর সময় হয়েছে তার। রৌদ্র অসহায় হয়ে যায়, কেমন ছ্যাঁচড়া লাগে নিজেকে। ও তো এমন নয়। গলা ঝাড়ল সে, ভার হয়ে বলল রমণীর প্রতিক্রিয়ায় দেখতে। ঘুম পাচ্ছে আমারও, দরজা লাগিয়ে আসি। রৌদ্র দরজা লাগিয়ে আসলো। জিজ্ঞাসা করলো আবার, পাশে শোবো?
পাশেও শুয়ে পড়ল। একটু কাছ ঘেঁষে আসলো। মাথা তুলে রমণীর কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, জড়িয়ে ধরে শুই। এবার তেড়ে ওঠে রমণী। এক ঝটকায় উঠে বসে গর্জায়, ইউ রাইনমুখ, জানে মেরে ফেলবো যদি আমার কাছে আসেন তবে। হেসে ফেলে রৌদ্র। ইয়েস সুইটহার্ট, জানে মরে গেছি তোর থেকে সাড়া পেয়ে। তোর কাছে গিয়ে আর মরতে চাই না, এটুকুই যথেষ্ট আজ, বাকিটা পরে বুঝে নেব। ফোঁসফোঁস করে শ্বাস ফেলে মেঘা এবার পূর্ণ চোখে তাকায় রোজের দিকে। লোকটা কেমন নেতিয়ে পড়েছে, ভীষণ বিষণ্ণ চেহারা, ঝুলে পড়েছে চোয়াল। আরেকটা কমফোর্টের হাতে নিয়ে উঠে গিয়ে বিছানার পাশের সোফাটায় ধপ করে শরীর এলিয়ে দিল সে। শব্দ করে বিশাল হাঁপ ছাড়ল। কপালের কাছে আড়াআড়ি করে হাত রেখে চোখ বুঝল। শক্তি নেই আর, শরীর মানছে না। মেঘা তাকিয়ে রয় কিয়ৎকাল। রুদ্ধ গলায় ঢোক গেলে আর বেশিক্ষণ চেয়ে রইলে কেঁদে ফেলবে। ভোর তখন ৩টে। সারা এ ঘরে আসেনি আর, নিজের ঘর ছেড়ে দিয়েছে। মেঘার ঘুম ভাঙে, ঘুমোয়নি। অভিনয় করেছে ঘুমানোর, ভেবেছিল ঘুমালে রোজ হয়তো জ্বালাতন করবে, কিন্তু না, তেমন কিছুই করেনি রৌদ্র। সেই যে বেঢাল হয়ে শুয়ে পড়ল, জাগনা পায়নি আর। দুর্বলতা ঘিরে ধরেছে, বোধ নেই তার। রুমের লাইট জ্বলছে এখনো। মেঘা ধীরে ধীরে উঠে বসে, সোজাসুজি তাকায় রোজের দিকে। নেমে পড়ে বিছানা ছেড়ে, পাটি পেয়ে কয়, সোফাটা বড়, তার চেয়েও লম্বাটে রৌদ্র। এত বড় গন্ডার স্বরূপ সুঠাম দেহি লোকটার জায়গা হয় নাকি সেখানে? হেলে পড়ে আছে মাথা, এক পা মেঝেতে, অর্ধেক কম্বল মেঝেতে লুটোচ্ছে। ঠান্ডায় শরীর কুঁকড়ে নিয়েছে রোজও। ঘুমোচ্ছে বেঘরে। আজ শান্তির ঘুম, নতুবা কাল তো সারাটা দিন রাত অশান্তিতে কেটেছে। দু চোখের পাতা এক হয়নি। মেঘা নিঃশব্দে ধীরে হাঁটু মুড়ে বসে লোকটার সামনে, ঠোঁট বিছায় জিভে। কম্বলটা তুলে ভালোভাবে ঢেকে দেয় রৌদ্রকে। মুখের সামনে মাছি তাড়ানোর ন্যায় হাত বাড়িয়ে নাড়ায় একবার। গভীর শ্বাস ফেলছে যুবক। এই থেকে ঘুমের গভীরতা আন্দাজ করা যায়। ঢোক গেলে রমণী রোজের মাথাটা আলগোছে তুলে বালিশের উপর গুজে দেয়। ছলছল চোখে পড়ে রোজের বেপরোয়া যুবকের ডান হাতের পানে, মোটা ব্যান্ডেজে মোড়ানো। প্রয়োজনের তুলনায় বেশি মোটা করে ব্যান্ডেজ করেছে, যাতে রক্ত গড়লেও ছোপ বা দাগ বাইরে না দেখা যায়। মেঘা ভয় পায় রক্ত। রোজের হাত দেখে ঠোঁট ভেঙে কান্না আসে তার। আলগোছে হাতটা তুলে নেয় নিজের দখলে। ধীরে হাত বোলায় ব্যান্ডেজের উপর। হু হু করে কেঁপে ওঠে বক্ষস্থল। কেমন কান্না পায় এ ক্ষত ঢেকে রাখা আবরণ দেখে। না জানি ভেতরে কতটা দগ্ধ হয়েছে। মেঘা বাদ মানল না। তালুর ব্যান্ডেজের উপর ঠোঁট চেপে ধরে নিজের পরশ স্থায়ী রাখে দীর্ঘক্ষণ। ভুলে ভালে এক ফোঁটা পানি গড়ায় চোখের কার্নিশ বেয়ে। ফিকরে ওঠে একবিংশে। ঠোঁট সরায় মুহূর্ত পার না করে উন্মাদের ন্যায় পরপর চুমু হাঁকতে থাকে ক্ষতবিক্ষত হাতটার ব্যান্ডেজের উপর। চুমুর সংখ্যা বোধহয় শতাধিক ছড়ালো, তবুও তৎপর রমণী। কাঁদে এক পাশে। লোকটার জন্য করুণা হয়। থামে রমণী। রোজের হাতটা চেপে ধরে নিজের ডান কপালের পাশে, হতপর বুকের সাথে। চোখ রাখে বেপরোয়া যুবকের মুখ পানে। কাজ ঘেঁষে আরো। লোকটাকে ঘুমন্ত অবস্থায় কতটা শান্ত লাগছে, যেন কত নিষ্পাপ। পাপড়ি কাঁপছে চোখের। মেঘা আনমনে মুচকি হাসে, ঝুঁকে পড়ে বেখেয়ালে। চুপ করে লোকটার ডান চোখের কার্নিশে ঠোঁট ছোঁয়ায় দ্বিধা করে না বিন্দুমাত্র। সরে এসে বিড়বিড় করে নালিশ স্বরে, আপনি খুব খারাপ রাইনমুখ। আমি ক্ষমা করব না আপনাকে। থাকুন আপনি বেপরোয়া হয়ে। মেরেছিলেন না আমায়? এবার দেখবেন আমি ক্ষমা করব না সহজে। কথা বলবো না আপনার সাথে। কষ্ট পান আপনি। আমাকে কষ্ট দিয়েছেন না, ফিরিয়ে দেব আমি আপনাকে এই কষ্ট। নাক টানে সে। ধীরে মাথা এলিয়ে দেয় রোজের বুকের পাশে। হাতটা আগলে রেখে আবার বলে, আমি ঘৃণা করি আপনাকে। আই হেট ইউ রাইনমুখ। সকাল ৯টা। পাখির কিচিমিচির ডাকে আজ আর ঘুম ভাঙেনি, বরং চড়া ডাকে ধরফর করে উঠে বসলো মেঘা। এই মেঘা, উঠবি না এখনো? সকাল হলো তো, আর কত ঘুমাবি? মেঘার মস্তিষ্ক এলোমেলো, সজাগ হতে সময় লাগে। মাথা চেপে ধরে একপাশ এপাশ ওপাশ তাকায়। চোখ শুরু করে সারাকে দেখে বলে ঘুমের ঘোরে, কি হয়েছে? ৯টা বেজে গেছে, এখনো ঘুমোচ্ছিস কেন? কি করেছিস সারা রাত? ঘুম হয়নি, আমি ঘুমোবো।
ঘুমাবি মানে? সারারাত ঘুমাসনি? ভাইয়া কোথায়? ধক করে ওঠে মেঘা সৌদবিতে ফিরে। ঘুমে আচ্ছন্ন চোখ ছুঁড়া তড়াক করে বিহত হয়ে আসে। ঝট করে সোফার দিকে তাকায় রমণী। ফাঁকা দেখে ধরফরিয়ে খাটের ওপরেই উঠে দাঁড়ায়। বিচলিত হয়ে বলে, উনি কোথায়? আমি কি জানি, তোর সাথেই তো ছিল। ভাবলাম ঘুমাচ্ছিস দুজনে, তাই সকাল থেকে ডাকিনি। এখন এসে দেখি দরজা খোলা। উকি দিয়ে দেখলাম রৌদ্র ভাইয়া নেই। তুই একা ঘুমাচ্ছিস, তাই তো ডাকলাম। ভাইয়া কোথায়? মেঘা ভেবাচেকা খেলো। আকস আকস্মাৎ মনে পড়লো কালকের ঘটনা। ও বিছানায় আসলো কি করে? মনে পড়ছে না। লাস্ট মনে পড়লো ও মাঝরাতে রৌদ্রের কাছে গেছিল। বিলাপ করতে করতে ওখানেই সোফায় এলিয়ে দিয়েছিল মাথাটা। তারপর তারপর কি হলো? আর কিচ্ছু মনে নেই। ওখানেই কি ঘুমিয়ে গেছিল? ধক করে ওঠে রমণীর বক্ষস্থল। শুষ্ক ঢোক গিলে। রৌদ্র ওকে দেখে ফেলেছে ওর কাছে। নিশ্চয়ই দেখেছে। বুকের কাছে হাত চেপে ধরে রেখেছিল। এটাও দেখেছে নিশ্চয়ই। ভাবতেই অশ্রু উল্টালো মেঘা। ইনোসেন্ট ফেস বানিয়ে সারার দিকে তাকালো। উনি বাড়িতে কোথাও নেই? না তো, সকালে দেখিনি। আমি তো সেই কবেই উঠেছি। আম্মাও দেখেনি, কিন্তু বললো সদর দরজা নাকি খোলা পেয়েছে সকালে। ভাইয়া চলে গেছে হয়তো। বাই দ্য ওয়ে, কেমন কাটলো? কি রাত? সারা ঠোঁটের কোণে দুষ্টু হাসি। বুকে হাত গুটিয়ে ভ্রু নাচালো সে। মেঘা চোখ মুখ পাকিয়ে একটা বালিশ ছুঁড়ে মারলো ওর দিকে। বাজে বকবি না সারা। আমি ওনাকে ঘৃণা করি। আচ্ছা, যাকে ঘৃণা করিস তার সাথে দ্বিধাহীন এক ঘরে থেকে গেলি? একটা বারও তো দ্বিমত করতে দেখলাম না। সেই যে ঘরে ঢুকলি আর বেরোলিও না। সারা রাত কি এমন, কি এমনি এমনি কাটিয়েছিস? সারা বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। শর্ত। মেঘা নেমে ওয়াশরুমের দিকে এগোয়। ভেতরে ঢোকার আগে কানে বাজে সারার কণ্ঠ। সরি সুইটহার্ট। ছাত করে পিছু ফিরে মেঘা। হোয়াট? কাঁধ উছিয়ে ওষ্ঠ ওঠায় সারা। চোখ তার ড্রেসিং টেবিলের পানে। দৃষ্টি অনুসরণ করে মেঘাও তাকায়। অমনি চোখ জোড়া বৃহত্ত হয়ে আসে ওর। মিররের গ্লাসে লাল রঞ্জনে বড় বড় অক্ষরে লেখা, সরি সুইটহার্ট। হা বনে যায় একবিংশে। রোজের কাণ্ড বুঝতে বাকি নেই। সারা শুধয় এসব কে লিখলো? সারার সামনে অপ্রস্তুত অবস্থায় ওকে বাঁচাতে প্রত্যুত্তর না করেই তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকলো মেঘা। হাঁপ ছাড়লো বুকে হাত রেখে। ওয়াশরুমের মিররে এক এক অবস্থা। সাদা পেস্ট দিয়ে ছোট ছোট অক্ষরে লেখা, সরি সুইটহার্ট। দুদিকে মাথা ছেঁকায় মেঘা। তড়িঘড়ি করে মুছে ফেলে আয়না। ডান হাতে ব্রাশ নিয়ে দেখে ব্রাশে অলরেডি পেস্ট লাগানো। মেঘার হাতে প্রবলেম না হয় না মেঘার যাতে প্রবলেম না হয় তাই এ কাজ। আনমনে ঠোঁট প্রসারিত হয় রমণের। ফ্রেশ হয়ে বের হয়। সারাওকে নিচে নামতে দেখে নামতে বলে বেরিয়ে গেছে। মেঘা ফোন হাতে নিল সময় দেখার উদ্দেশ্যে। স্ক্রিনে চোখ পড়তেই আটকে ওঠে। 99+ মেসেজ নোটিফিকেশন। ওপেন করতে দেখতে পায় সব এক নাম্বার থেকে এসেছে। একটাই বাক্য পুনরাবৃত্তি হয়েছে বারংবার। মিনিট অন্তর অন্তর একটা করে মেসেজ, সরি সুইটহার্ট। বিষয়ে মুখ ফাঁক হয়ে আসে রমণীর। এখনো ফোনটা কাঁপছে লাগাতার। মেসেজ এসেই চলেছে ক্ষণে ক্ষণে। গলা শুকিয়ে আসে। মেঘা ধরফর করে ফোন রাখে। গায়ে পাতলা সোয়েটার ঝোড়ায় নিচে নামবে দরজার দিকে এগোনোর আগে বেখেয়ালে নজর পড়ে টেবিলের ওপর একখানা পেপার রয়েছে, মিনিয়েচার দিয়ে চিপকে রাখা। কৌতূহলী বসিত সেটা লক্ষ্য করে চায় রমণী। হাতে তুলতেই দেখতে পায়, সরি সুইটহার্ট অ্যান্ড গুড মর্নিং ওয়াইফি। ফাইনালি উই শেয়ার্ড আ রুম টুগেদার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এবার ফোঁস করে শ্বাস ফেলল সে। ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। সে গলবে না এত সহজে। বিয়ের বাকি নেই আর। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে, সেহেতু সেভাবে আয়োজন করা হচ্ছে না। কথা ছিল আবির টুকটাক বিয়ের শপিং করে ইকরাদের বাড়িতে পৌঁছে দিবে, কিন্তু আজ সকাল হতেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। শিশির আর ইকরাকে শপিং মলের সামনে ডেকেছে সে। মেয়েদের পছন্দ অনুযায়ী কেনাকাটা হবে। সেই মোতাবেক বিকেলের দিকে বাইরে বেরিয়েছে দুই বোন। শপিং মলের সামনে দেখা পেয়েছে আবিরদের। ভেতরে ঢোকার আগেই বাধা দিল সে। বলল, কেউ আসবে একজন। শিশির কেমন নেতিয়ে যায়। আয়ান আসবে হয়তো। সেদিনের পর ওই বাজে ব্যবহার লোকটার সামনে দাঁড়াবে কি করে ও?
বারবার মনে ধরা দিচ্ছে সেদিনের সেই উচ্ছৃঙ্খল বিহেভিয়ারের কথা। চোখ নামিয়ে সিটিয়ে দাঁড়ায় রমণী। ক্ষণিকের ব্যবধানে একটা 4 চাকা গাড়ি এসে থামে পার্কিং লটের পাশে। ওরা পার্কিংয়ে দাঁড়িয়েছিল। গাড়িটা চেনা মাত্রই আবিদ মুচকে আসলো। বলল, এসে গেছে। ইকরা আগ্রহী হয়ে তাকায়। শিশির চোখ তুলে ধীরে সুস্থে। চেনা লাগে গাড়িটা। অতঃপর গাড়ি থেকে নেমে আসে, দাম্ভিক ভঙ্গিতে নেমে আসে। তাকে আরো বেশি চেনা লাগে। শুধু চেনা নয়, ভীষণ পরিচিত মুখায়ব। তাজ্জব বনে যায় শ্যামঙ্গিনী। বড় বড় চোখে চায়। ততক্ষণে দাম্ভিক লোকটা এসে থেমেছে ওদের সামনে। এক পলসা হাসি সমেত আবিদের সাথে বুক মেলালো। পরিচয় করলো আবিদ। ইকরা, ও আমার ফ্রেন্ড আদ্র, আদ্রিয়ান কবির আদ্র। ওর জন্যই অপেক্ষা করছিলাম। বিনয়ে মুচকি হাসে ইকরা। আবিদ আবার বলে, আদ্র, মিট মাই ফিয়ন্সে ইকরা। আর ও শিশির, ইকরার বোন। নিশ্চয়ই চেনো নিশ্চয়ই শিশির। চেনো আদ্রকে? তোমার ভার্সিটির লেকচারার। কথা, চেনার কথা। এবার একটা প্রশ্নসূচক দৃষ্টিতে শিশিরের দিকে তাকায়। সাথে আবিদ, আদ্র। 3 জোড়া দৃষ্টিতে অপ্রস্তুত হয় মেয়েটা। আবিদের কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। ইকরা বলে, বলিস কি, উনি তোর প্রফেসর? আর আবিদ, উনি আপনার ফ্রেন্ড? হোয়াট আ কোইন্সিডেন্স। তাহলে তো আপনি শিশিরের স্যার। আগে থেকেই চেনা আছে একে অপরকে। আজও শিশিরের দিকে থেকে সরু চোখ সরিয়ে মলিন উত্তর করল, হুম। শিশির এখনো মূর্ত। এবার আন্দাজ হলো আজও এ কারণেই আয়ানের সম্পর্কে এত কিছু জানে। ওদের দুজনের কথা হলো না তো শব্দেও। মলের ভেতরে ঢুকে গেল ওরা। দুই রমণী শাড়ি কাস্টমাইজ ছিল আগে থেকে। শিশির আর ইকরা জানতো না। ওদের দেখতে না দিয়েই একটা শপে ঢুকে কতগুলো শপিং ব্যাগ নিয়ে বেরোলো আবিদ। দুজনের বিয়ের শাড়ি আছে এখানে। সব থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটার মাঝে আচমকা ভারী গলায় মুখ খুলে আদ্র, আপনার বোনের যার সাথে বিয়ে দিচ্ছেন তার খোঁজ নিয়েছেন? শিশির ভড়কায়, থমকায় সহসা। তাড়া করে চায় আদ্রের দিকে। ইকরা চোখ শুরু করে। হাসি মুখে বলে, আবিদের ভাই, আলাদা বাড়িতে তো বিয়ে হচ্ছে না, খোঁজ নেওয়ার কি আছে? আমি আবিদকে চিনি। আয়ানকে তো আর চেনেন না। আবিদের ভাই হলেই যে সেও ভালো হবে তার গ্যারান্টি কোথায়? যদি ছেলে খারাপ হয়? ইকরার মুখ ছোট হয়ে আসে। দূর দূর কাঁপে শিশিরের বুক। এই লোক চাইছেটা কি? আবিদ নিরুদ্বেগ। ঠোঁটের চওড়া হাসি তার। সে নির্দ্বিধা নির্বিকার এসব প্রসঙ্গে। ইকরা মৃদু হেসে বলে, মানে? আদর শিশিরের পানে চায়। চোখাচোখি হয় ফয়ার্দ চোখে। দুদিকে মাথা নাড়ায় মেয়েটা। ইশারা করে বোঝায় যেন আদ্র কিচ্ছু না বলে। বলেই যে সর্বনাশ। ইকরা এই মোক্ষম সময়ও সবটা ঘেটে দিতে দুবার ভাববে না। আজও মেয়েটার ইঙ্গিত বুঝে ঠোঁট বাঁকিয়ে হাসে। প্রত্যুত্তর করে ইকরার প্রশ্নে, ডোন্ট ওয়ারি, এমনি বললাম। আপনার বোনের যার সাথে বিয়ে হতে চলেছে সে কিন্তু মন্দ নয়। খালি আপনার বোন বেয়াদবি না করলেই হয়, তাই না আবিদ? প্রফুল্ল জবাব দেয় আবিদ, একদম। শিশির বুঝল না। স্বস্তি পেলেও সরু করলো চোখ। ইকরা আর আবিদ আগেই পাশে জুয়েলারির দোকানে ঢুকেছে। ছেলে পক্ষ থেকে গহনা বানাতে দেওয়া হয়েছে এখানে। আজও দরজার বাইরে দাঁড়িয়ে। শিশির একটু পাশাপাশি দাঁড়িয়ে অত্যন্ত ক্ষীণ স্বরে বলি ফোটায়, থ্যাংক ইউ স্যার। ফর হোয়াট? আপকে কিছু বলেননি তাই। কি বলতাম? যা বলার ছিল তা তো বলেছি। মিথ্যে বলিনি। মানে? মানে তোমার ফিয়ান্সে হাজবেন্ড আসলেই খারাপ নয়, তুমি বেয়াদব। তাকে ভুল ভাবো। পোল্টি খাচ্ছেন কেন? আবিদ ভাইয়া আপনার ফ্রেন্ড তাই এ কারণেই গুণগান গাচ্ছেন আয়ানকে? শাট আপ বেয়াদব। আদ্রিয়ান কবির আদ্র, নট আয়ান। আকস্মিক ধমকানোর স্বরে শিশির চমকালো। ঝাঁকুনি দিয়ে পেছলো এক কদম। আমি তো আপনার কথা বলছি না, আমি আয়ান। আবার এক কথা, হু ইজ আয়ান? টেল আদ্রিয়ান। আজব, আমি আপনার কথা বলছি না, আমি। মেয়েটার কণ্ঠ জোরেছে। তবুও এবারও ওকে কথা শেষ করতে দিল না আদ্র। রাগান্বিত চোখে তাকিয়ে ঝাড়ি মারল, বেয়াদব। আর একটাবার উল্টোপাল্টা নাম জবানে উচ্চারণ করলে জবান টেনে ছিঁড়ে ফেলবো। চুপ করে থাকো, নয়তো বিয়ের আগে তোমার হাজবেন্ডের পরিচয় ফাঁস করতে বাধ্য হব আমি। শিশির চোখ শুরু করে, কি আজব, লোকটা পাগল হয়ে গেল নাকি? কি ভুলভাল বকছে। শিকদার বাড়িতে
ডিনার হয় দেরিতে। এই 10টার দিকে খেতে বসে সবাই। এখন বসেছি খেতে। 10টা বেজে 10 মিনিট। খাওয়া মাঝপথে। এমন সময় কলিং বেল বাজে। রেহানা শিকদার দরজা খুলে দেন উঠে গিয়ে। সে অপ্রত্যাশিত কাঙ্ক্ষিত মুখ সোজো। নাম বিড়বিড় করে দুদিকে মাথা নাড়ান ভদ্রমহিলা। এ ছেলের খোঁজ ছিল না সারাদিন। কাবিন কবির ম্যানশনের রোজের এ বাড়িতে আসার কথা পাঠায়নি কেউ। প্রয়োজন বোধ করেনি পাঠানোর। তাই বলে যে এ বাড়িতে কেউ জানে না তা নয়। রোজ ভেতরে ঢুকে আসে, ডাকে হাঁক ছেড়ে, হেই জান পাখি, এসে গেছি আমি। চলবে। আদ্রকে আজ রহস্যময় লাগলো না? আসলে এবারটার রহস্যটা কি? তবে কি শিশিরকে কোনোভাবে ও বিয়ে করতে চাচ্ছে? আপনাদের কি মনে হয়? আদ্র কি পাগল টাগল হয়ে গেল শিশিরের প্রেমে? নাকি অন্য কোনো রহস্য? উম, আপনারা আমাকে একটু জানান তো, আপনাদের কি মনে হচ্ছে আজকের পর্ব পড়ে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।